ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আরেকটা জিনিসের বেসিক ক্লাস শিখব, সেটা হচ্ছে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয়। আমি এত বছর পড়াই যেটা বুঝছি, ছেলেমেয়েরা মানে আমাদের স্টুডেন্টরা, মানে সারা দেশের স্টুডেন্টরা, যেটা মূলধন জাতীয় আয় ব্যয় নিয়ে একটু টেনশনে থাকে। মানে কোনটা মূলধন জাতীয়, কোনটা মুনাফা জাতীয়, আবার কোনটা মুনাফা জাতীয় আয়, কোনটা মূলধন জাতীয় আয়, এটা কেমনে বুঝবে? তো এই জিনিসগুলো আমরা আজকে শিখে ফেলবো, সুন্দর করে শিখে ফেলবো। একটু মাথায় রাখেন, আমরা শুধু দুইটা শব্দ থেকে টানতে 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 এই জিনিসগুলো শিখে ফেলবো। দুইটা শব্দ। আচ্ছা, ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়? ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসে, টাকা যায়, তা আমরা এটা বলি আয় হয় আর ব্যয় হয়, আয় হয় ব্যয় হয়। এবং আমরা জানি আয় থেকে ব্যয় বাদ দিলে কি হয়? মুনাফা হয়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান কি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়, বা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। এটা একদম 9-এ শিখায়, 10-এ শিখায়, 11, 12, বিবিএ, এমবিএ, মাস্টার্স অনার্স, সিএ, আইসিএম যা করুক সব জায়গায় কি ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। এটা শিখাবে। তাহলে মুনাফাটা কীভাবে আসে? আয় এবং ব্যয় থেকে। আয় থেকে ব্যয় বাদ দিলে, তো আয় থেকে ব্যয় বাদে আয় বেশি হইলে মুনাফা, আর যদি আয় থেকে ব্যয় বেশি হয় তাহলে কি? লস, ক্ষতি। তো আমরা এখন এই আয় ব্যয় থেকে আমরা সব কিছু বের করব, সব কিছুই বের করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা ডেবিট ক্রেডিট কেমনে নির্ণয় করে ওটাও শিখে ফেলবো, এবং শিখে ফেলবো হচ্ছে হিসাব কত প্রকার এটাও শিখে ফেলবো। আবার শিখে ফেলবো হচ্ছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় আয় ব্যয়গুলা। এটা কিভাবে শুরু? আমরা এদিকে নিলাম ধরেন ব্যয়, ব্যয় বা খরচ ধরলাম। আচ্ছা, খরচ না ধরি, আমরা ধরি হচ্ছে এদিকে হচ্ছে ব্যয়। তাহলে আমরা ব্যয় ধরলাম, আর এদিকে হচ্ছে আয়। দুই পাশে আমরা ধরে নিলাম ব্যয় এবং আয়। তো যাই হোক, আমরা শব্দ বলি ব্যয় আয়, এভাবে বলি না, আমরা বলি আয় ব্যয়। আয়টা আগে বলি আর ব্যয়টা পরে বলি। তো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে ব্যয়টা আমরা বাম পাশে রাখছি আর আয়টা ডান পাশে রাখছি। তো আমরা এতক্ষণে শিখে ফেলছি যে ব্যয় হচ্ছে ডেবিট, ব্যয় কি? ডেবিট। আর আয় কি? ক্রেডিট। আর আমরা জানি ডেবিট অর্থ হচ্ছে বাম। ডেবিট অর্থ কি? বাম, মানে লেফট সাইড, লেফট সাইড, লেফট অর্থ বাম, আর ডেবিট অর্থ কি? বাম। আর এদিকে ডান হচ্ছে আয় এবং ক্রেডিট। ঠিক আছে, এটা রাইট সাইডে থাকবে আমাদের কি? আয়, ক্রেডিট। এই জন্য আমরা ব্যয়টা বাম পাশে লিখছি আর আয়টা ডান পাশে লিখছি। আচ্ছা, ব্যয়কে যদি আমরা এবার দুই ভাগে ভাগ করি, একটা জিনিস খেয়াল করেন, আমরা টাকা খরচ করি, টাকা খরচ করা মানে আমার কাছ থেকে টাকা চলে যাওয়াটা হচ্ছে ব্যয়। সোজা কথা হচ্ছে এটা। কারণ আমরা তো যেহেতু হিসাব করবো ব্যবসা প্রতিষ্ঠানের, তো ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি 2 টাকা যায় এটাও ব্যয়, আবার 2 কোটি টাকা যায় এটাও ব্যয়, 2 লাখ টাকা গেল এটা ব্যয়। খরচ মানে আপনার কাছ থেকে চলে গেছে, তাহলে এটা ব্যয়। এখন এই যে ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করি, মেয়াদের ভিত্তিতে বা সময়ের ভিত্তিতে। এটা চিন্তা করেন, দেখেন ধর আমরা এই 2 টাকা দিয়ে একটা ধরেন আমরা চকলেট কিনলাম বা চুইংগাম কিনলাম, এই টাকাটা খরচ হয়ে গেল, শেষ 2 টাকা। আবার 2 কোটি টাকা দিয়ে আমরা মনে করেন একটা জমি কিনলাম, তো এটা কিন্তু আবার শেষ হয়ে গেল না। এই জমিটা আপনার কাছে থাকবে, জমিটা আপনি ব্যবহার করতে পারবেন, জমিটা ব্যবহার করে আপনি মুনাফা অর্জন করতে পারবেন। আবার ধরেন 2 লাখ টাকা দিয়ে আমরা একটা মেশিন কিনলাম, তাহলে 2 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনেন, তাহলে মেশিনটা কি হবে? মেশিনটা আপনি অনেকদিন ব্যবহার করবেন, উৎপাদন করবেন, মেশিনটা ব্যবহার করে আপনি মুনাফা অর্জন করবেন, পণ্য উৎপাদন করে বিক্রি করে মুনাফা অর্জন করবেন। তাহলে এই মেশিনটা ব্যবহার করতে করতে মনে করেন এটা জীবনকাল যখন শেষ হয়ে যাবে, এটা আপনি পুরনো হিসাবে বেচিয়েও দিতে পারবেন। এখন থেকে কিছু টাকা ফেরত পাওয়া যাবে, মানে কিছু ফেরত আসবে, মানে একটা বিক্রয় মূল্য থাকবে। কিন্তু এই যে আপনি মনে করেন 2 টাকা দিয়ে একটা চকলেট খেলেন, এটার আর কোনো রিটার্ন নাই, শেষ। আবার মনে করেন কর্মচারীকে বেতন দিলেন, একজন কর্মচারী বেতন মনে করেন আপনার 50,000 টাকা বা 30,000 টাকা বা 20,000 টাকা দিলেন, ওই 20,000 টাকা আপনি আর কোনো কিছু ফেরত পাবেন? কোনো দিন ফেরত পাবেন না। এটা গেছে তো গেছে, এই খরচটা গেছে মানে গেছে, আর কখনো আসবে না। ঠিক আছে, একদম নদীর স্রোতের মতো, যেটা গেছে এটার কখনো আর কি ফেরত আসবে না। তাহলে আপনার ফেরত আসবে কোনটা থেকে? আপনার যেই খরচগুলোর ফলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, ওই খরচগুলো যেই খরচগুলো করছেন ওইটা ব্যবহার, ওটার থেকে উপকার নেবেন, নেয়ার পরে এটা পুরনো হয়ে গেলে ওকে বিক্রি করে দিয়ে হইলেও আপনি কিছু টাকা আবার ফেরত পাবেন। তাহলে ডিফারেন্স আছে না খরচে খরচে? এই খরচে খরচে ডিফারেন্সটাই হচ্ছে আমরা এই ভাগ করব। এই ডিফারেন্সটা যদি আপনি বুঝেন, তাহলে আপনার কাছে মূলধন জাতীয় মুনাফা জাতীয় কোনো ব্যাপারই না, মানে জিনিসটা বোঝা। ঠিক আছে, তাহলে যেই খরচটা আপনি একবার করছেন, করার পরে এটা থেকে আর আউটপুট পাবেন না, এটা গেছে তো গেছে, এমনভাবে গেছে আর কখনো আসবে না। আর একটা খরচ হচ্ছে
এটা করছেন, এটাকে ব্যবহার করবেন, এই খরচ থেকে ব্যবহার করে এটা থেকে উপকার নেবেন, মানে এটা দ্বারা মুনাফা অর্জন করবেন, মুনাফার জন্য ব্যবহার করবেন এবং এটা বিক্রি করে আপনি কিছু টাকাও পাবেন। ঠিক আছে, তাহলে এভাবে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে দেখেন কিছু ব্যয় হবে স্বল্প মেয়াদি। আচ্ছা, এভাবে আমরা আবার ধরেন বুঝতে পারি কিছু ব্যয় হবে স্বল্প মেয়াদি, যেমন ধরেন আপনি কর্মচারীকে বেতন দিবেন, প্রতি মাসে দিতে হবে। আপনার অফিস ভাড়া দিবেন, প্রতি মাসে দিতে হবে। কারখানা যদি ভাড়া জায়গায় নেন, ভাড়া প্রতি মাসেই দিতে হবে। ঠিক আছে, শ্রমিক থাকলে শ্রমিকদেরকে মজুরি অনেক সময় প্রতিদিন দিতে হয়, সপ্তাহে দিতে হয় বা মাসে দিতে হয়। আপনাকে এই কিছু খরচ হচ্ছে সবসময় দেওয়া লাগবে, মানে রেগুলার কন্টিনিউ করতে হবে। পণ্য ক্রয় করবেন, পণ্য ক্রয় করলে টাকা দিতে হবে। পণ্য ক্রয় তো আর আপনি একবার করবেন না, অনেকবার করবেন। তাহলে 1 বছর বা তার কম সময়ের মধ্যে যে ব্যয়গুলো আপনি অনেকবার করবেন, যেমন বিদ্যুৎ বিল আমরা অন্তত 12 বার দিব। ঠিক আছে, এরকম অনেকবার 1 বছরের মধ্যে অনেকবার আমাদের যে খরচগুলো হবে, এই খরচগুলোকে আমরা বলতেছি কি মুনাফা জাতীয় খরচ বা ব্যয়। কি বলতেছি আমরা? 1 বছর বা তার কম সময়ের মধ্যে। বলবেন না যে 1 বছরের কম সময়ের মধ্যে, না, 1 বছর বা তার কম সময়ের মধ্যে এটা বলতে হবে। 1 বছর বা তার কম সময়ের মধ্যে যে ব্যয়গুলো বারবার হবে, পুনরায় পুনরায় হবে, হইতেই থাকবে, এগুলাকে আমরা বলবো হচ্ছে কি স্বল্প মেয়াদি ব্যয়। আর যে ব্যয়গুলো একবার করার পর আপনি ভুলে যাবেন যে কবে করছেন। যেমন ধরেন আপনি একটা জমি কিনছেন, এবার আপনি মনে রাখতে পারবেন কয় তারিখে জমি কিনছেন। একটা বিল্ডিং কিনছেন, কয় তারিখে কিনছেন, প্রথম কয়দিন মনে থাকবে, এরপর তো ভুলে যাবেন, কিন্তু বিল্ডিং এটা থাকবে আপনার কাছে। আপনি একটা মোবাইল কিনছেন, আপনি একটা কম্পিউটার কিনছেন, আপনি একটা ধরেন ফার্নিচার কিনছেন, এটা কেনার পরে তো আপনি ভুলে যাবেন যে কবে কিনছেন, মানে এটা আপনার কাছে অনেক দিন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ 1 বছর অধিক সময়ের জন্য আপনি যে খরচটা করবেন, এই খরচটাকে আমরা বলছি দীর্ঘমেয়াদী ব্যয়। দীর্ঘমেয়াদী ব্যয়, দীর্ঘ লম্বা, তাহলে আপনি যে খরচটা লম্বা সময়ের জন্য করবেন এটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী ব্যয়। তাহলে এই যে স্বল্প মেয়াদী ব্যয় এবং দীর্ঘমেয়াদী ব্যয়, এই স্বল্প মেয়াদী ব্যয়কে আমরা বলতেছি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এটাকে অথবা দিয়ে আমরা লিখতে পারবো মুনাফা জাতীয় ব্যয়। আর দীর্ঘমেয়াদী ব্যয়কে বলতেছি আমরা মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই শব্দের মধ্যেও দেখেন আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে মুনাফা শব্দটাতে 3টা অক্ষর আর মূলধন শব্দটাতে 4টা অক্ষর। তাহলে সে মানে ছোট, মানে ছোট, গরিব, মানে দরিদ্র, মুনাফা জাতীয়, আর মূলধন হচ্ছে বড়, হ্যাঁ টাকা পয়সাওয়ালা আর কি, ধনী। ঠিক আছে, অর্থাৎ টাকায়ও সে বড় আর এ টাকায়ও ছোট, কে মুনাফা জাতীয় টাকায়ও ছোট। তো সাধারণত আমরা বলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়টার ফল বা যে ব্যয়টা 1 বছর বা তার কম সময়ের মধ্যে বারবার হবে, নিয়মিত হবে, এটাকে আমরা বলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আর দীর্ঘমেয়াদী বা মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়টা 1 বছরের অধিক সময়ের জন্য করা হবে এবং এটা একবার করার পর অনেক বছর আর করা লাগবে না, মানে অনিয়মিত ব্যয়, এটাকে আমরা বলতেছি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এতটুকু বুঝে ফেলছি? ওকে, তাহলে দেখো এতটুকু যদি বুঝে ফেলি, এখন মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা বলছিলাম যে কর্মচারীদের বেতন দিব, বেতন, মজুরি, গড় ভাড়া, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আবার ধরেন আপনি যন্ত্রপাতি কিনছেন, আসবাবপত্র কিনছেন, একটা ফ্রিজ, টিভি, এগুলো কিনছেন, তাহলে এগুলো হচ্ছে কি আপনার দীর্ঘমেয়াদী ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, তাহলে এই মুনাফা জাতীয় ব্যয়কে আমরা বলবো হচ্ছে কি ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ। আর মূলধন জাতীয় ব্যয়কে আমরা বলবো হচ্ছে সম্পদ। সম্পদ, এই যে আমরা এমনিও বুঝি, যারা পড়ালেখা করি না এরাও বুঝি, যারা জীবনে কমার্স করে না, এরা অ্যাকাউন্টিং কি জিনিস জানে না, এরাও বুঝে যে একটা লোকের যদি গাড়ি থাকে, বাড়ি থাকে বা এটা সেটা থাকে, কি বলবে এই লোকের তো বিশেষ সম্পত্তি অনেক, এই লোক অনেক মানে সম্পত্তিওয়ালা মানুষ। ঠিক আছে, বলে না? বলে। তাহলে আমরা এগুলো সহজেই বুঝি। ঠিক আছে, সম্পদ। তাই মূলধন জাতীয় ব্যয়গুলোই হচ্ছে আমাদের কি সম্পদ। আচ্ছা, এবার আসেন তাহলে খরচের বৈশিষ্ট্য আমরা কি পেলাম? খরচ হচ্ছে 1 বছর বা তার কম সময়ের জন্য এটা হবে, কম সময়ের জন্য, কম সময়, এটা বারবার হবে। ঠিক আছে, এটা বারবার হবে, বারবার ঘটবে। এই খরচটা কি হবে? বারবার ঘটবে, যেটাকে আমরা বলবো হচ্ছে নিয়মিত ঘটবে, নিয়মিত। ঠিক আছে, এটা টাকার অঙ্ক সাধারণত কি হয়, টাকার অঙ্ক, এই টাকার অঙ্ক ছোট, টাকার অঙ্ক কি হবে ছোট বা অল্প হবে। ঠিক আছে, এবং এটা থেকে আপনি কোনো সম্পদ অর্জন হবে না, কোনো সম্পদ অর্জিত হবে না,
এই খরচের ফলে কোনো সম্পদ অর্জিত হবে না, কোনো সম্পদ অর্জিত হবে না। এটা হচ্ছে আপনার ব্যয় বা খরচ বোঝার একটা, খরচ করলে আপনি এই বৈশিষ্ট্যটা বুঝবেন। এবার সম্পদ বোঝার জন্য আপনাকে কি করতে হবে, সম্পদ বোঝাতে এটা অবশ্যই এক বছরের অধিক সময় জন্য এই ব্যয়টা হবে। এটা অবশ্যই কি হবে, বারবার ঘটবে না, এটা হচ্ছে অনিয়মিত ঘটনা, অনিয়মিত, ঠিক আছে। এবার টাকার অঙ্ক কি হবে, টাকার অঙ্ক সাধারণত কি হবে, বড় হবে, ঠিক আছে। আর এটা অবশ্যই কি স্থায়ী সম্পদ বা সম্পদ অর্জিত হবে, ঠিক আছে, সম্পদ অর্জিত হবে এবং এটার বিক্রয় মূল্য বা ভগ্নাংশ মূল্য পাওয়া যায়, সম্পদ অর্জিত হবে, ঠিক আছে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, পড়ালেখা মনে করেন আমরা জানি না আর কি, আমরা পড়তে হবে না, এমনি নর্মালি কমন সেন্স খাটাইলেও তো আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমরা কিসের পিছনে টাকাটা খরচ করতেছি। টাকা খরচ করতেছি আমরা যদি একটা শ্রমিককে বেতন দিয়ে দিলাম, এটা গেছে গা শেষ, এটা প্রায় সময় দিতে হবে কারণ শ্রমিক এটা প্রতিদিনই কাজ করবে, এটা খরচ। বিদ্যুৎ বিল আপনি প্রতি মাসে দিতেছেন, এটা যাইতেছে, এটা একটা নিয়মিত খরচ যাচ্ছে, এগুলো ব্যয়, এগুলো খরচ, এগুলো মুনাফা জাতীয়। এটা বুঝতে কি অনেক কষ্ট, আসলে কষ্ট না। আর হচ্ছে ধরেন আপনি একটা ধরেন অ্যাসেট কিনছেন, একটা ধরেন মোবাইল কিনছেন, এটাও কিন্তু আপনার সম্পদ। একটা ট্যাব কিনছেন, ল্যাপটপ কিনছেন, কম্পিউটার কিনছেন, এসি, ফ্রিজ, খাট, পালং, আপনি যা খুশি কিনেন এই লম্বা সময় ব্যবহার করার জন্য বা দীর্ঘ সময় ব্যবহার করার জন্য, এগুলো হচ্ছে আপনার মূলধন জাতীয় ব্যয়। কথা ক্লিয়ার? ওকে, এবার আসেন, আমরা তো ব্যয়গুলো পেলাম, এবার আমরা একটু আয়ের দিকে মনোযোগ দেই। আয়ের কি অবস্থা দেখি। আয়কেও আমরা ঠিক দুইভাবে ভাগ করব, এটার মতোই, এই যে স্বল্প মেয়াদি, আর এটা বেশি কিছু বলা লাগবে না, আমরা সহজে বুঝে যাব, স্বল্প মেয়াদি আয় এবং দীর্ঘ মেয়াদি আয়। তাহলে স্বল্প মেয়াদি আয়কে আমরা বলবো হচ্ছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। আর দীর্ঘমেয়াদী আয়কে আমরা বলবো মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। এই স্বল্পমেয়াদী আয় দেখেন, স্বল্পমেয়াদী ব্যয় মানে হচ্ছে ব্যয় আর স্বল্পমেয়াদী আয় মানে হচ্ছে আয়, তাহলে এটা চেঞ্জ হয় নাই। স্বল্পমেয়াদী আয় বলতে স্বল্পমেয়াদী আয়কেই বোঝায় বা মুনাফা জাতীয় আয়কেই বোঝায়, ব্যয় বলতে স্বল্পমেয়াদী ব্যয়কেই বোঝায় বা মুনাফা জাতীয় ব্যয়কেই বোঝায়। আর দীর্ঘমেয়াদী আয়কে বলতে হয় মূলধন জাতীয় আয় বা দায়, ঠিক আছে। এটা বুঝে গেলাম। সম্পদের বিপরীত থাকে সবসময়, এই যে এখানে আমাদের একটা সম্পত্তি ছিল, সম্পদের বিপরীত হচ্ছে দায়। ব্যয়ের বিপরীত কি? আয়। সম্পদের বিপরীত কি? দায়। এই দেখেন ব্যয়ের বিপরীত আয়, তাহলে এটা ডেবিট, ডেবিটের বিপরীত কি? ডেবিটের বিপরীত ক্রেডিট। এদিকে হচ্ছে বাম, বামের বিপরীত কি? ডান। তাহলে এটাকে আমরা বুঝতে কি আইনস্টাইন হওয়া লাগবে, লুকা প্যাসকেল হওয়া লাগবে, আমাদের নিউটন হওয়া লাগবে? কিচ্ছু হওয়া লাগবে না, আপনি অশিক্ষিত হইলেও চলবে, ঠিক আছে, মূর্খ হইলেও চলবে। তাহলে এখন দেখেন, তাহলে বাম ডান বিপরীত, তাহলে ডেবিট ক্রেডিট অলওয়েজ বিপরীত, আয় ব্যয় অলওয়েজ বিপরীত, সম্পদ দায় বিপরীত, শেষ তো, ডেবিট ক্রেডিট বিপরীতই থাকবে, আর এটা বাম পাশে ডাইন পাশে থাকবে। ওকে, তাহলে আমি এখানে এক ধরনের একটা দিলাম, বাউন্ডারি দিলাম যে এটা ডাইন পাশ, এটা বাম পাশ। এখন এই দেখেন, আমরা দায়কে দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি বহির্দায় আর একটাকে বলি অন্তদায়, ঠিক আছে। এখন এই যে বহির্দায় আর অন্তদায় জিনিসটা কি? বহির্দায় মানে হচ্ছে দেখেন, চিন্তা করে দেখেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান শুধু কি মালিকের নিকট দায়বদ্ধ থাকে, টাকা পয়সা সম্পত্তি যা আছে এগুলো মালিকের নিকট দায়বদ্ধ থাকে? না, মালিক ছাড়াও বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দায় থাকতে পারে। যেমন ধরেন আমরা যদি লোন নেই, আমরা যদি ঋণ নেই, ব্যাংক থেকে ঋণ নেই, তাহলে আমরা কি করতেছি? ব্যাংক আলাকে ঋণ পরিশোধ করে দিতে হবে, তাহলে আমরা ওর নিকট দায়বদ্ধ। আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি, ওকে টাকা পরিশোধ করতে হবে, এই পাওনাদার, ওকে টাকা পরিশোধ করতে হবে, ওর নিকট আমাদের দায় সৃষ্টি হইলো। আমরা কোনো কর্মচারী বেতন দিলাম না মনে করেন এই মাসে, পরের মাসে দিতে হবে, দিতে হবে না? দিতে হবে বলিয়ে কি? দায়, ওর নিকট আমি দায়বদ্ধ। এই দায়টাকে বলতেছে বহির্দায়। কারণ কি? ব্যাংক, পাওনাদার, কর্মচারী, এটা তো আমাদের ঘরের মানুষ না, অন্তরের মানুষ না। আমাদের অন্তরের মানুষকে, আমাদের অন্তরের মানুষ হচ্ছে মালিক, ঠিক আছে। ব্যবসা প্রতিষ্ঠান মালিক খুব আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটা দিছে, তাহলে মালিকের প্রতি আমাদের কি থাকবে? তদ্রূপ আগ্রহ থাকতে হবে না, আন্তরিকতা থাকতে হবে না, অন্তর থেকে টান থাকতে হবে না ওর নিকট। এই জন্য মালিকের নিকট দায়কে আমরা বলতেছি কি? অন্তর্দায়, অন্তরের দায়, ঠিক আছে। তাহলে মালিকের নিকট দায়কে কি বলবো আমরা? অন্তর্দায়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের। তাহলে এই বহির্দায়কে আমরা বলতেছি হচ্ছে দায়, শুধু দায়, বহির্দায়, অর্থাৎ দায় বলতে বুঝবো আমরা বহির্দায়, সোজা কথা হচ্ছে এটা। দায় বলতে কি বুঝবো? বহির্দায়। আর অন্তদায় ওই যে মালিকের নিকট দায়,
আমরা এটাকে বলি হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আবার আমরা বলি হচ্ছে সত্ত্বাধিকার, সত্ত্বাধিকার, ঠিক আছে। আবার বলি হচ্ছে মালিকের অধিকার, মালিকের অধিকার, মালিকের অধিকার, মালিকানা সত্ত্ব, সত্ত্বাধিকার, মালিকের অধিকার, মালিকের পাওনা, সব হচ্ছে কি অন্তদায়। তাহলে দেখেন, খেয়াল করে দেখেন আমরা কয়টা জিনিস পেলাম, আমরা আয় এবং ব্যয় থেকে আমরা 5টা জিনিস পেলাম, পেলাম কিনা দেখেন। আমরা এদিকে পেলাম আয়, দায়, মালিকানা সত্ত্ব, আর এদিকে পেলাম খরচ ও ব্যয়, আর হচ্ছে কি সম্পদ। তাহলে 5টা হলো না? আর আমরা জানি আমাদের হিসাব কত প্রকার, আধুনিক নিয়মে হিসাব কত প্রকার, হিসাব 5 প্রকার। 5 প্রকার কি কি? ব্যয় হিসাব, সম্পদ হিসাব। তাহলে একটা হচ্ছে ব্যয়, আরেকটা হচ্ছে সম্পদ, আর ওদিকে আছে 3টা, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এই 5 ধরনের আমরা হিসাব পেয়ে গেলাম। তাহলে আমাদের হিসাব 5 প্রকার। আর 2টা হচ্ছে ব্যয় থেকে আসছে, যেগুলোকে আমরা বলবো ডেবিট, আর 3টা আসছে আয় থেকে, এগুলাকে আমরা বলবো ক্রেডিট। আরেকটা জিনিস শিখাই দিই, আমরা এই সম্পত্তি থেকে স নিলাম, খরচ থেকে খ নিলাম, সম্পদের স আর খরচের খ মিলে কি হয় স। আর এদিকে আ থেকে আয় নিলাম, দা থেকে দায় নিলাম, আমরা নিলাম আদা, আদা। তাহলে শখ করে মাঝে মধ্যে আমরা আদা চা খাবো, আদা চা খাবো, ঠিক আছে। তাহলে আদা হচ্ছে ক্রেডিট আর শখ হচ্ছে কি ডেবিট। তো এইটা হচ্ছে আমাদের এই ব্যয় থেকে আয়। তাহলে মূলধন জাতীয়, মুনাফা জাতীয় আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অঙ্ক করাই দিব, আমরা প্রুফ করাই দিব যে আয়, মুনাফা জাতীয়, মূলধন জাতীয় আয় ব্যয় কিভাবে আসে, এগুলো নিয়ে আমরা কিছু সমাধানও করে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ।